এইচএসসি জীবনে 7টা ভুল অ্যাভয়েড করলে দেয়ার ইজ আ ভেরি গুড পসিবিলিটি তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবা। যারা বর্তমানে এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। সো চেষ্টা করো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে, এবং এই 7টা ভুল প্রথম থেকেই অ্যাভয়েড করার একটা মাইন্ডসেট যদি তুমি রাখতে পারো, আই ক্যান গ্যারান্টি তুমি আরো 10 জনের থেকে অনেক আগায় থাকবা। প্রথমত আসো একটা একটা করে আমরা আইডেন্টিফাই করি। চুজিং আ রং কলেজ। একটা কলেজ তুমি যদি রং চুজ করো দেন ইউ আর ডুমড। এটা নিয়ে আমি অলরেডি বিস্তারিত আমার আগের একটা ভিডিওতে ব্যাখ্যা করেছি, সো ওই ভিডিওটি একটু দেখে নিবা, কয়েকদিন আগে আপলোড হয়েছে, হয়তো 2 থেকে 3 দিন আগে। ওই ভিডিওতে আমি বলেছি এক্স্যাক্টলি কোন কোন ফ্যাক্টর তোমার এনশিওর করা উচিত কলেজ চুজ করার ক্ষেত্রে, এবং কলেজ চুজ করার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো তোমার আসলে অবশ্যই অ্যাভয়েড করা উচিত। সো আমি তো ওখানে খুব ডিটেইলে বলে দিয়েছি, ভিডিওটা দেখে নিলেই হবে। জাস্ট এই ভিডিওতে আমি একটু রিমাইন্ডার দিব, চেষ্টা করবা বাসার কাছের কলেজে পড়তে, এমন কলেজে পড়তে যেখানে এক্সেসিভ লেভেলের এক্সাম প্রেশার থাকে না, হিডেন ফিস থাকে না, এবং এমন একটা কলেজ যেখানে কিনা তোমার রিজনেবল টাইমের মধ্যে তোমার কলেজটা শেষ হবে। সারাদিন কলেজে বসায় রাখে এমন কলেজ চুজ করার থেকে তুমি একটু বিরত থাকলে তোমার জন্যই ভালো হবে। কারণ একটা টাইম পরে যে তুমি বুঝবা কলেজ লাইফটা এতটাই ছোট যেটা চোখের পলকে শেষ হয়ে যায়। একটা নতুন কলেজে যে মানায় নিতে নিতে দেখবা ফার্স্ট ইয়ার শেষ, আর সেকেন্ড ইয়ারে তো ক্লাসই হয় 3 থেকে 4 মাস, কারণ তারপরে প্রি টেস্ট আর টেস্ট পরীক্ষা করতে করতেই কলেজের টাইম শেষ হয়ে যায়। সো কলেজ আসলে খুব একটা নতুন তোমার ফ্রেন্ড হওয়া কিংবা কলেজ লাইফে আসলে তোমার এনজয় করার মতো খুব একটা সুযোগই হয় না যখন তুমি একটা কলেজ থেকে আরেকটা কলেজে মাইগ্রেট করছো। সো দিন শেষে আসলে এখানে খুব একটা যেহেতু সময়ই নাই, তাই তোমার আসলে এনশিওর করা উচিত ম্যাক্সিমাম আওয়ার্স অফ প্রোডাক্টিভিটি তুমি কোন জায়গায় পাবা সেটার বেসিসে কলেজ চুজ করতে হবে। সো কি কি করতে হবে যেটা আমি আগের ভিডিওতে ব্যাখ্যা করেছি, আমি এটা নিয়ে খুব একটা তোমার সময় নষ্ট করবো না। আমি চলে এসেছি সেকেন্ড পয়েন্টে, সেটা হচ্ছে বাইং টু মেনি বুকস। আমি এটার উপর একটা ডিটেইল ভিডিও দিব কয়েকদিন পরেই, একটা বুক লিস্ট যে আসলে প্রতি বছর তোমাদের এইচএসসি তে কোন কোন বইগুলো কিনা উচিত এবং কোন বইয়ের বৈশিষ্ট্য কি, কোন বইয়ে কি আছে না আছে সেটা ব্যাপারে ডিটেইল আমি ব্যাখ্যা দিব, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। বাট বাইং টু মেনি বুকস ইজ আ ভেরি কমন প্রবলেম দ্যাট আই সি ইন মোস্ট কেসেস। আমি প্রতিবার দেখি যখনই হচ্ছে যে এসএসসি পরীক্ষাটা শেষ হয়, একদল স্টুডেন্ট পাগল হয়ে যায় বই কেনার জন্য, যে তারা এখন দ্রুত বই কিনতে হবে, দ্রুত বই না কিনলে খুব ঝামেলা। দেখো প্রথমত তুমি যদি বই কিনো তাহলে লেটেস্ট এডিশন বই কেনাটাই বেটার, এটা হচ্ছে প্রথম কথা। আর তোমার কাছে যদি মনে হয় যে না ভাই আমি আপাতত হচ্ছে বই কিনবো না, আমি জাস্ট জানার জন্য পড়তে যাচ্ছি, তাহলে তোমার অন্য যে কোনো বড় ভাইয়ের কাছ থেকে একটা পুরনো বই সংগ্রহ করে নিলেই হবে। কারণ দিন শেষে এমনিও তোমার বইয়ের কন্টেন্ট সব বই মোটামুটি সেম থাকে, ম্যাথের অ্যামাউন্ট হয়তো বা চেঞ্জ থাকে, আচ্ছা কন্টেন্টে ভ্যারিয়েশন আছে, বাট জিস্ট কন্টেন্ট সবার মোটামুটি সেম, এই জন্য একটা বই হলেই হয়। এই জন্য তোমাকে বলছি বারবার বেশি বই কেনার কোনো দরকার নাই। বেশি বই, এক একটা বই কিনতে অনেক টাকা লাগে, বই কিনে মানুষজন শোপিসে সাজায় রাখে। আই ক্যান গ্যারান্টি ইউ ইন্টারমিডিয়েটে 2টার বেশি বই পার সাবজেক্টে কারোরই দরকার হয় না। আমি আমার ইন্টার লাইফে পার সাবজেক্টের একটা করে বই কিনেছি, তাও সেকেন্ড ইয়ারে উঠে আমি সেকেন্ড পেপার বই কিনেছি। আমি ফার্স্ট ইয়ারে থাকতে ফার্স্ট পেপার বই কিনেছি, বিকজ নটরডেমে এই সিস্টেমে ছিল, ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার। সো আমার লাগেও নাই, এবং যখন লাগছে আমি তখনই কিনছি। এটা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে আসলে দিন শেষে ভুরি ভুরি বই কিনে লাভ নাই, বিকজ বই এত পড়ার সময়, সুযোগ, এনার্জি কোনোটাই থাকে না, এটা তুমি ইভেন্চুয়ালি বুঝবা। সো টাকাটা সেভ করো, যেখানে খরচ করা দরকার সেখানে খরচ করো। ডু নট বাই টু মেনি বুকস, এটা একটা বাজে ধরনের স্বভাব, এবং পার্টিকুলারলি যারা গার্ডিয়ান আছেন তারা জিনিসটা আসলে অনেক সময় বুঝতে চেষ্টা করেন না। দেখেন আপনার বাচ্চার একটা মাথার মধ্যে একটা মানে ক্যাপাসিটি আছে, আপনি ভুরি ভুরি বই কিনলে যদি আপনার ছেলে বইটা চলে যেত, তাহলে দেখতেন বাজারে সবচেয়ে বড় লোকটা পুরো লাইব্রেরি কিনে ফেলতো, কারণ তাহলে তার ছেলে বইটা চান্স পাবে। এইভাবে হয় না। আপনার ছেলে কতটুকু মাথায় নিতে পারবে তার উপর হয়তো বা তার অ্যাডমিশনে কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার সুযোগ আসবে। সো আপনার দিন শেষে এটা ইনশিওর করতে হবে যে অপটিমাম অ্যামাউন্ট অফ বই কিনবো, যেটা দরকার সেটা কিনবো, অনেকগুলো বই কিনবো, এই ধারণা থেকে বের হয়ে আসো, কারণ এটা তোমার আসলে দিন শেষে লাভ হয় না, তুমি পড়াশোনা কিছুই করো না। নাম্বার 3, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা তোমাকে এখন থেকেই শিখতে হবে, অনেক বেশি পড়া অথবা স্কিপ করে পড়া। পড়াশোনার একটা অপটিমাম অ্যামাউন্ট আছে যেটা গত কয়েক বছরে করোনা পরবর্তী সময় আসলে নষ্ট হয়ে গেছে বলে আমি মনে করি। অনলাইন আসাতে অনেকগুলো সুবিধা হয়েছে, কিন্তু তার মধ্যে একটা অন্যতম বড় অসুবিধা হচ্ছে অনলাইনে যেহেতু এখন সবাইকে কম্পিটিটর মনে করে। দ্য প্রবলেম ইজ শুধুমাত্র এখন আগে যেটা হতো যে আমরা জানি যে এতটুকু পড়াইলেই হয়, বাট যেহেতু আমার কম্পিটিটর আরো বেশি পড়াচ্ছে, এর জন্য আমাকে কি করতে হয়, তাকে মানে ট্যাকল করার জন্য, কিংবা তার স্টুডেন্টরা যেন এসে বলতে না পারে হ্যাঁ আপনি তো এটা পড়ান না, আপনি তো এটা পারেন না। এটা করতে যে দেখা যায় আমাকেও এখন বেশি বেশি কন্টেন্ট পড়াতে হচ্ছে। এই বেশি বেশি কন্টেন্ট পড়াতে যে সবচেয়ে ঝামেলা যেটা বাধে সেটা হচ্ছে যে একটা স্টুডেন্টের পক্ষে এত কন্টেন্ট পড়া সম্ভব হয় না। ফর এক্সাম্পল দেয়ার আর লট অফ কেসেস দেখেছি আমি, যেখানে একটা চ্যাপ্টারের উপরে হয়তো বা এত লেকচার, 25টা 30টা 35টা করে লেকচার, যে
মানে ওই এক সাবজেক্টের একটা চ্যাপ্টারে যদি এত লেকচার হয় তাহলে আসলে ওই বাচ্চা চাইলেও শেষ করতে পারবে না পুরো এন্টায়ার পড়াশোনা। এবং এটা একটা বড় ধরনের এপিডেমিক সমস্যা। অনেক বেশি পড়াচ্ছে কেউ কেউ, আবার কেউ কেউ ওয়ান শটের উপর চালায় দেওয়ার চেষ্টা করতেছে। বেশিরভাগ স্টুডেন্ট এটাই করে। প্রথমে তারা ভেক্টর দেখবা খুব মনের মাধুরী মিশায় 3 মাস ধরে পড়ে। হোয়াট দে ডু নট রিয়েলাইজ ইজ ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারটা তুমি পড়ার সময় পাচ্ছ বিকজ তুমি এখন হয়তো বা জুনের 12 তারিখ 15 তারিখ থেকেই কোচিং শুরু করে দিবা বা অনলাইন কোর্সেস শুরু করে দিবা। করে দিলে তুমি যখন এটা পড়ছো তখন তোমার কলেজের প্রেশার নাই, সিটি এক্সাম নাই, তোমার কলেজে যাওয়া আসা করা লাগতেছে না, তুমি সারাদিন বসে আরামে বাসায় আছো। তখন তুমি একটা চ্যাপ্টার যতটা সময় নিয়ে ঠান্ডা মাথায় পড়তে পারছো, কলেজ শুরু হয়ে গেলে, এক্সাম শুরু হয়ে গেলে তুমি সেটা পারবা না। সো তখন যেটা হয়, প্রথম একটা দুইটা চ্যাপ্টার তারা অনেক বেশি বেশি পড়ে, সব পারে, একদম 200-300 ম্যাথ করে ফেলে, আর তারপর হচ্ছে ওয়ান শটের আশায় বসে থাকে যে ইউটিউবে কোন ওয়ান শটটা আছে তাড়াতাড়ি দেখে ফেলি। অপটিমাম অ্যামাউন্ট পড়তে হবে। অপটিমাম অ্যামাউন্ট পড়ার জন্য তোমাকে নিজে বের করতে হবে যে আসলে কতটুকু পড়াটা অপটিমাম। সে অনুযায়ী কোর্সেস খুঁজে বের করো, সে অনুযায়ী অফলাইন টিচার খুঁজে বের করো, অনলাইন টিচার খুঁজে বের করো, বাট অপটিমাম পড়াশোনা করো। আর তুমি যদি বেশি বেশি পড়তে পারো তাহলে তো খুবই ভালো, বাট সবাই পারে না। মানে বাস্তব কথা হচ্ছে যে আসলে আমি সময় হিসাব করে দেখছি অত বেশি পড়া যায় না। মানে লেটস বি অনেস্ট, একটা মানুষের তো দিনে 24 ঘন্টার মধ্যে তার কলেজেই 10 ঘন্টা চলে যাবে কয়েকদিন পরে। 10 ঘন্টা আর তার 6 ঘন্টা ঘুমাইতে হবে, 16 ঘন্টা, খাওয়া দাওয়া সব মিলে আরো 2 ঘন্টা, 18 ঘন্টা, আসেই মাত্র 6 ঘন্টা। এখন এই 6 ঘন্টার মধ্যে তুমি কি করবা? তোমার কলেজের পড়া পড়তে হবে, ক্লাস দেখতে হবে, কোচিং এ যেতে হবে, অনেক কাজ। এই 6টা ঘন্টা আছে তোমার কাছে মাত্র, তখন আসলে ভাইয়া তুমি একটা ঝামেলায় পড়ে যাও। এই জন্য চেষ্টা করো অপটিমাম পড়তে। এই জিনিসটা বারবার মাথায় রাখো, যতটুকু দরকার ততটুকু পড়তে হবে এবং কনসিস্টেন্টলি পড়তে হবে। তুমি যদি সেটা না করে বেশি পড়ার ধান্দা করো কিংবা ওয়ান শট মারতে থাকো, তাহলে ভাই একদম পরীক্ষার আগের মুহূর্তে যে তুমি বুঝতে পারো তোমার কত বড় ক্ষতি হয়ে গেছে। নাম্বার 4, ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি করা। আচ্ছা, এই কথাটা আমি একটু বড় ভাই হিসেবে তোমাকে বলবো। দেখো, তোমার এখন যে বয়সটা, এই বয়সটা আমি নিজেও পার করে আসছি, এবং আমার মনে হয় যে আমি তোমাদের থেকে আরো বেশি হচ্ছে যে ডান পিটে ছিলাম। কিরকম আমি তোমাকে বুঝাই বলি, মনে করো ক্লাস 10-এ থাকতে আমি মনে করতাম জগতে আমি রাজা আর বাকি আসলে সবাই কি, আমার থেকে বড় ম্যাচিওরড মানুষ নাই। এখন আমি একটা ক্লাস 10-এর বাচ্চা দেখলে মনে করি তো পিচ্চি ছেলে, ওর মাথায় কি আছে, ও কতটুকুই বা জীবন দেখছে। সেম গোজ ফর ইউ। তুমি এখন কলেজে ওঠার পরে তোমার কাছে মনে হবে আরে আমি তো এখন অন্যতম বড় হ্যাডাম এই ওয়ার্ল্ডের, আমি এখন আস্তে আস্তে আমি ইউনিভার্সিটিতে যাব, আমার তো এখন একটা গার্লফ্রেন্ড দরকার, আমার অনেক ম্যাচিউরিটির বিষয় আছে, আমার অ্যাংজাইটি হয় যেটা আমার বাবা মা বুঝে না, সো আমার এখন আসলে ইমোশনাল সাপোর্ট দরকার। There are a lot of things that you're gonna go through. I understand. I have been through that. I have been that age. And trust me, you're not. You're a small little kid who needs a lot of attention and who needs a lot of care. তোমার এখন সুন্দর মতো পড়াশোনা করারই বয়স। আমি জানি আমি তোমাকে বললেও তুমি মানবা না, কারণ এই বয়সটাই এমন, হরমোনের বিষয় তো, কেমিক্যাল আসলে যখন তোমার সাইডে থাকে না তখন আসলে কিছু করার নাই। ও তোমাকে দিয়ে এমন এমন জিনিস করে যেটা তুমি নিজেও করতে চাও না। সো লজিক্যালি যত ভাবতে পারবা এই বয়সটাতে তোমার তত বেনিফিট হবে। আমি তোমাকে একটা আশার কথা বলে রাখি, আমার ফ্রেন্ড সার্কেলে মনে করো ছেলেদের ক্ষেত্রে মোটিভেটিং ফ্যাক্টর কি, তাড়াতাড়ি বিয়ে করতে চাই তো, রাইট? আমার ফ্রেন্ড সার্কেলে যে ছেলেগুলো সবার আগে বিয়ে করছে, বিশেষ করে আমার ফ্রেন্ড সার্কেল আমি বাদে সবাই বিয়ে করে ফেলছে, ট্রাস্ট মি অন দ্যাট। আমার প্রতিটা ফ্রেন্ড বিবাহিত, এন্ড ইট মেক্স মি ভেরি স্যাড বিকজ আমি ঘুরতে যেতে পারি না, ঘুরতে গেলে বলে আমার বউ যাইতে দিবে না, কি যে জ্বালায় আছি। সো আমার এই ফ্রেন্ড গুলো যারা বিয়ে করছে তাদের সবার বয়স 25-26, আমাদের সবারই 25-26 বয়সের রেঞ্জ। 25-26 বয়সের মধ্যে যারা বিয়ে করে ফেলছে, এটা অন্যতম বড় রিজন হচ্ছে না, মানে তারা ভালো ইনস্টিটিউশনে পড়াশোনা করছে, ওই সময় তারা ভালো মেয়েদের সাথেও প্রেম করছে, এবং করার পরে ইভেন্চুয়ালি তারা কিন্তু ভালো মতো তারা বিয়েও করতে পারছে, এবং তারা যখন বিয়ে করছে তারা অলরেডি একটা স্ট্যাবলিশড ক্যারিয়ার হবে এইটার বেসিসে তারা বিয়ে করতে পারছে, অর্থাৎ সামাজিক বিষয়গুলো তারা এনশিওর করতে পারছে। সো তোমার লাইফে একটা ভালো পার্টনার পাবা, তার তোমার লাইফটা একটা কিক স্টার্ট ভালো পাবা, আর্লি পাবা, এই জিনিসগুলো না ডিপেন্ড করছে তুমি আসলে কত ভালো একাডেমিক্যালি হচ্ছ। এই বয়সটাতে যেটা হয়, আমরা আসলে মনে করি কি এখন একটা কিছু লাগবে, কুল হইতে হবে। ইফ ইউ ক্যান রিমেইন আনকুল ফর অ্যানাদার 2 years, তোমার খুব একটা কোনো সমস্যা হবে না, বিকজ ইভেনচুয়ালি ভার্সিটিতে উঠে ইউ উইল সি আ চেঞ্জ ইন ইয়োরসেলফ। তখন লাইক তুমি নিজেও হচ্ছে যে অনেক আরেকটু ম্যাচিওরড হবে, অনেক হবা না বাট আরেকটু ম্যাচিওরড হবা, তখন তোমার লাইফের ডিসিশন গুলো নেওয়াটা একটু ইজিয়ার হবে। বাট তুমি যদি এখনই কোনো একটা ইমোশনাল অ্যাটাচমেন্টে জড়ায় যাও, এবং আল্লাহ না করুক তুমি যদি সেটার রেপারকাশন গুলো হ্যান্ডেল করতে না পারো, দেন ইউ আর গোনা গো থ্রু আ লট অফ পেইন। এবং এই পেইন সাফারিংটা তোমার বয়সে আসলে মানুষজন অনেকে হ্যান্ডেল করতে পারে না। সো ইটস বেটার টু ওয়েট। ইফ ইউ আর নট ইন আ রিলেশনশিপ অর সামথিং,
অথবা তুমি যদি কোনো ধরনের এরকম ইস্যুতে এখনো পর্যন্ত জড়ায় না থাকো, আরেকটু 2 বছর ওয়েট করলে তোমার আহামরি ক্ষতি হবে না। ট্রাস্ট মি, একটা ছেলে গেলে একটা ছেলে আসবে, একটা মেয়ে গেলে আরেকটা মেয়ে আসবে। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি, দেয়ার আর 700 বিলিয়ন পিপল ইন দিস ওয়ার্ল্ড। সো কেউ না কেউ আছে তোমার জন্য, আল্লাহ ঠিক করে রাখছে, এটা টেনশন নেওয়ার দরকার নেই। বাট এখন ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি না করা আমার মতে বেটার। হ্যাঁ, অনেকে তোমাকে ফ্যান্টাসি গল্প শোনাবে, টিনেজ লাভ, ওটা আস্তে আস্তে একদিন আমরা বিয়ে করব। ইফ দ্যাটস আ সুইট লাভ স্টোরি দ্যাট ইউ ক্যান ক্যারি আউট, দ্যাটস ফাইন। বাট এনিথিং দ্যাট হিন্ডার্স ইউর স্টাডি, দ্যাট ইজ আ নো ইন দিস পার্টিকুলার টাইম। ক্লিয়ার? ওকে, নাম্বার 4। নাম্বার 5 হচ্ছে ল্যাগিং বিহাইন্ড। এই জিনিসটা আমি খুব স্ট্রিক্টলি বলবো, এই জিনিসটা শুনে অনেকে খারাপ লাগবে, বাট 99% অফ দ্য টাইম যে পিছায় গেছে সে আর কখনো একাডেমিক কামব্যাক দিতে পারে না। একাডেমিক কামব্যাক যে একটা মিথ, এই কথাটা আমি বারবার আমার ভিডিওতে বলি। এটাকে মিথ বলি আমি একটা সিঙ্গেল কারণে, বিকজ দ্য পার্সেন্টেজ অফ পিপল হু ক্যান কাম ফ্রম বিহাইন্ড অ্যান্ড উইন দ্য রেস ইজ ভেরি 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 মিনিমাল। খুবই কম মানুষ পেছন থেকে এসে একটা রেস জিততে পারে। কারণ লেটস বি অনেস্ট, আমি একটা রেসে থাকলে যদি আমি আগানো থাকি, আমি কি আরেকজনের জন্য ওয়েট করব? না। তোমার যে ফ্রেন্ডটা অলরেডি আগায় যাবে পড়াশোনা করে, তুমি অবশ্যই ওর থেকে পিছায় থাকবা। তোমাকে ইনশিওর করতে হবে প্রথম থেকে তুমি যেন কনসিস্টেন্টলি পড়তে পারো, ডে 1 থেকে যেন তুমি পিছায় না পড়ো। একবার পিছায় গেলে ওই চ্যাপ্টার তোমার টেস্টের পরে যে শেষ করতে হবে। আমি তোমাকে লিখে দিচ্ছি, আমি 6 বছর ধরে পড়াচ্ছি, আমার মুখস্থ এই ঘটনা এত ঘটছে আমার চোখের সামনে যে এগুলো এখন আমার নতুন লাগে না। সো বাবা, এগুলো আমি জানি, এই জন্য ফার্স্ট থেকে ওয়ার্ন করছি, কোনোভাবে পিছায় পড়া যাবে না। ডু নট ল্যাগ বিহাইন্ড। সিলেবাসে পিছায় পড়লে তুমি কিন্তু ঝামেলায় পড়ে যাবা। কনসিস্টেন্টলি ফার্স্ট থেকে পেস নিয়ে পড়াশোনা শুরু করো। নাম্বার 6 সেটা হচ্ছে নট সেটিং ক্লিয়ার গোলস। এই একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এবং আমি জানি না কেন অনেক সময় স্টুডেন্ট এই জিনিসটা মিস আউট করে। তুমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে তোমার কি কি অপশন আছে? ইঞ্জিনিয়ারিং পড়বা, মেডিকেলে পড়বা, হয়তো ভার্সিটি অ্যাপ্রোচ করবো। আমি ভার্সিটি অ্যাপ্রোচ করা কখনো একটা অপশন মনে করি না। আমি এটা মনে করি যে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল না হলে মানুষজন ভার্সিটি যাওয়ার চেষ্টা করে। আসলে দিন শেষে মানুষের দুইটাই অপশন থাকে, সায়েন্সে, ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল। অথবা তুমি হয়তো IBA পার্সু করবা, যেটা সংখ্যাটা একটু কম বাংলাদেশের পার্সপেক্টিভে, অথবা তুমি হয়তো ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট টার্গেট করবা। এই তো। আরেকটা অপশন আছে যারা মানে বাইরে যাবা। বাইরে তোমাদের একটা সুখবর, বাইরে যাওয়ার ক্ষেত্রে কিভাবে ইউএসএ তে আন্ডারগ্রেডে মানে প্রসেসে অ্যাপ্লিকেশন করতে হয়, এটা নিয়ে আমি অলরেডি আরো 2 জন মানুষের সাথে প্রায় 20 ঘন্টার মতো একটা কোর্স আমি বানাচ্ছি, যেটা তোমরা যে কোনো এজেন্সিতে গেলে তোমাদের কাছ থেকে অনেক টাকা হাতায় নিয়ে তারপরে একই ইনফরমেশনটা দিত, সেটা কিভাবে তুমি নিজে 1.5 বছর একটা ইনসিটিভি কারিকুলামের ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়ে করে মানে নিজে থেকে হচ্ছে যে অ্যাপ্লাই করতে পারে, এবং তারা 1-2 কোটি 3 কোটি 3.5 কোটি টাকার হচ্ছে যে তোমার কি বলে এটাকে স্কলারশিপ পেতে পারে, সেটা আমি তোমাদেরকে দেখাই দিব। সো এই জিনিসটা কিভাবে করতে হবে তোমাদেরকে আমি দেখাই দিব। ডু নট ওয়ারি অ্যাবাউট ইট। এটা নিয়ে একটা ভালো কোর্স ইনশাল্লাহ আসছে, দোয়া রাখো যেন আমরা এই মাসের মধ্যে লঞ্চ করতে পারি। বাট যেটা বলছিলাম, যে কোনো একটা ক্লিয়ার গোল থাকতে হবে। সো ইফ ইউ ক্যান নট সেট আ ক্লিয়ার গোল, তাহলে ইউ আর গোনা সাফার। বিকজ বাংলাদেশের পার্সপেক্টিভে যে ছেলে ইঞ্জিনিয়ারিং পড়বে তার প্রিপারেশন, যে ছেলে মেডিকেল পড়বে তার প্রিপারেশন কমপ্লিটলি ডিফারেন্ট। ইঞ্জিনিয়ারিং যে পড়বে তাকে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রিতে প্রথম থেকে ইনডেপথ পড়তে হবে। যে মেডিকেলে পড়বে তার প্রথম থেকে ইনডেপথ পড়ার দরকার নেই, তার বায়োলজি বই 2-3টা পড়া ইম্পর্টেন্ট, যেন সে ফার্স্ট থেকে আগায় থাকতে পারে। সো কোন ধরনের তুমি লাইনে যেতে চাও সেটা কলেজ শুরুর উইদিন ফার্স্ট 3 to 4 months এনশিওর করে ফেলো, কারণ তারপরে তোমার পড়ার অ্যাপ্রোচই ডিফারেন্ট বানায় ফেলতে হবে। কম্পিটিশন অনেক হাই, মাথায় থাকবে। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে বিকামিং পনস অফ এডটেক ব্রল। এইটা একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। অলরেডি আমি এসএসসির বাচ্চাদের মধ্যে জিনিসটা দেখতে পাচ্ছি, বিকজ অলরেডি এসএসসি কে কেন্দ্র করে বেশ কিছু আমাদের যে এডটেকরা আছে তারা কাজ করা স্টার্ট করেছে। আগে যেমন 10 মিনিট স্কুল একা ছিল, শিখো ছিল, এখন এসিএস আসছে, বন্দি পাঠশালা আসছে, অনলাইনে এখন ফাহাদ ভাই তো অনেক আগে থেকে কাজ করছে। তো সবাই মিলে এখন নতুন ভাবে এসএসসি মার্কেটটা তো সবাই প্রবেশ করেছে। আর যখনই একটা মানে মার্কেটে এডটেকরা আসে, তখনই যেটা দেখা যায় সেটা হচ্ছে যে এডটেক গুলো আসলে ইন্টেনশনালি এটা করে তা না, বাট স্টুডেন্টদের মধ্যে একটা নতুন কম্পিটিশন শুরু হয়। আসলে কি এই বয়সের স্টুডেন্ট অনেক আবেগী, তো মনে করো ওর কাছে আমি জাস্ট একজন টিচার না, আমি কিন্তু নিজেকে একজন জাস্ট টিচার বা একজন মানে মেন্টর হিসেবেই চিন্তা করি। বাট অনেক স্টুডেন্টের কাছে আমি কিন্তু মনে করো যে একজন বড় ভাই। ও আমাকে সামনাসামনি দেখে নাই, বাট ও আমাকে অনেক আইডলাইজ করে। এখন এটা জানি আমার জন্য একটা বড় বার্ডেন, বাট আই ডিডন্ট টেক ইট অন মাই ওন, ইট জাস্ট হ্যাপেন্স। বিকজ ওই ছেলেটা হচ্ছে আমার সাথে, আমাকে প্রতিদিন ইউটিউবে দেখছে, ওর সাথে পার্সোনাল কানেকশন ফিল হয়। ঠিক একইভাবে এডটেকে যারা ফেমাস ভাইয়া, যারা ভালো পড়ায়, তাদের প্রতি একটা সফট কর্নার তৈরি হওয়ার কারণে তারা অনেক অতি আবেগী হয়ে যায়। এবং এই জিনিসটাকে কিছু এডটেক
কিছু মানুষজন অনেক সময় ইচ্ছা করে কি করে, এটাকে হচ্ছে ম্যানিপুলেটও করে, এবং অনেক সময় ম্যানিপুলেট করাও লাগে না, মানুষজন নিজের থেকে মারামারি করে। যেমন অমুক ভাই ভালো, অমুক ভাই খারাপ, আপনি পারেন না, আপনি পারেন, তোমাকে কে বলছে ওই কোর্স ভালো না, এই কোর্স ভালো, এটা নিয়ে মারামারি করতে থাকে। এটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, এটাকে আমরা বলি একটা হিরো সিনড্রোম। হ্যাঁ, এটাকে বলে হিরো সিনড্রোম। হিরো সিনড্রোম কি? আমি ভাইয়া আরেকজনের ব্যাপারে এটা সেটা বলে আমি হচ্ছে মানুষকে বাঁচাই দিতে চাচ্ছি, আমি একটা হিরো, কারণ আমি অন্যকে বাঁচাইলাম, অন্যের ক্ষতি হওয়া থেকে বাঁচাইলাম। অফকোর্স ইউ ক্যান ডু দ্যাট, হিরো সিনড্রোম, কোনো সমস্যা না। দ্য প্রবলেম ইজ তোমার এই হিরো সিনড্রোমকে ইউজ করেই মানুষজন আসলে দিন শেষে তাদের ব্যবসাটা রান করে। দেখো, আমি তোমাকে একটা খুব সহজ কথা বুঝি, সোশ্যাল মিডিয়াতে অ্যালগোরিদম কিভাবে কাজ করে আমি তোমাকে কয়েকটা সত্য কথা রিভিল করি। আমি দেখবো মাঝে মধ্যে অনলাইনে বেশ ক্রিঞ্জ কিছু ভিডিও আপলোড দেই, বা ইভেন কি ক্রিঞ্জ কিছু হচ্ছে কন্টেন্ট আপলোড দেই। তুমি বিশ্বাস করবা না, এই ক্রিঞ্জ ভিডিও বা কন্টেন্ট আপলোড দেওয়ার আমার কোনো ইচ্ছা নাই। ইনফ্যাক্ট দিস ইজ নট হু আই অ্যাম, আমি নিজে সব কন্টেন্ট কনজিউমও করি না, বাট আই হ্যাভ টু ডু ইট বিকজ আই হ্যাভ টু ডু ইট ফর দ্য ভিউজ। আর তুমি বলতে পারো ভাই তার মানে আপনি ভিউ খোর। Everyone who is on online and trying to build a career and trying to build a business online has to rely upon views. তাকে অ্যাটেনশন গ্র্যাব করতে হবে, বিকজ অ্যাটেনশনটাই আমার কারেন্সি। আমার ভিডিও যদি কালকে থেকে দেখা বন্ধ হয়ে যায়, এই যে ভিডিওর পরে যে আমি আমার কোর্স প্রমোশন করব, এটা সেল হবে না। এই ভিডিও থেকে যে আমি অ্যাড রেভিনিউ পাবো, সেটা আমি পাবো না। এর মানে হচ্ছে আই নিড ভিউজ, আই নিড কারেন্সি, অ্যান্ড আই নিড ইয়োর অ্যাটেনশন, যেন হচ্ছে যে আমি এই কাজটা করতে পারি। এবং এটার জন্যই অনলাইনে প্রতিটা মানুষই চেষ্টা করে এই জিনিসগুলোকে সবসময় হচ্ছে যে কন্ট্রোভার্সিতে রাখা। তুমি যত কন্ট্রোভার্সির মধ্যে থাকবা, আপাত দৃষ্টি তোমার কাছে মনে হইতে পারে আরে এই লোকটা তো ডাউনফল হচ্ছে, জীবনেও হয় না, বিকজ দিন শেষে তলে তলে ওর কোর্স এবং ওর সবকিছু ঠিকই সেল হয়, কারণ মানুষজন ওকে চিনতেছে, মানুষজনকে জানতেছে। তুমি হয়তো ওকে গালি দিচ্ছ, বাট 10 জন মানুষ কিন্তু ওকে সেম ভাবে মনে করছে না। সো তুমি গালি দিলো, বাকি 10 জন তোমার গালির জন্য হলো যখন হচ্ছে যে ওর কন্টেন্ট গুলো দেখে বা ওর কথা মনে পড়ে, ও ঠিকই হচ্ছে যে ওর জিনিসটা যে কিনে ফেলে। তুমি ওকে যতটাই নামাইতে যাও, ওর লাভই হয়। যে কোনো কন্ট্রোভার্সি অনলাইনে অলওয়েজ এন্ডস আপ ইন গুড কন্ট্রোভার্সি, অলওয়েজ এন্ডস আপ ইন গুড মার্কেটিং ফর দ্যাট পারসন। এক্সাম্পল চাইলে ভুরি ভুরি এক্সাম্পল আছে। যেমন আমি তোমাকে একটা ভালো এক্সাম্পল দিই, অভিষেক আমার নিজের জুনিয়র, ওকে নিয়ে মাঝখানে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, রাইট? যে হচ্ছে যে ওই যে এইচএসসি এক্সাম বাতিল হওয়ার পিছনে ওর একটা বড় হচ্ছে আন্দোলনের ভূমিকা ছিল, সচিবালয়ে যে সেই অনেক ধরনের কন্ট্রোভার্সি হয়েছে। অভিষেক কিন্তু এখন রিসেন্টলি, এবং এটার জন্য আমি ওকে মানে ক্রেডিটও দেই, যে ও রিসেন্টলি হচ্ছে যে অ্যাডমিশনের লেভেলে বেশ ভালো কিছু কন্টেন্ট বানাইছে। কন্টেন্ট বানানোর পরে ও কিন্তু এখন ওই কন্টেন্ট গুলো ইউটিউবে বা ফেসবুকে বেশ ভালো লেভেলের ভিউ হচ্ছে, এবং ওর এনগেজমেন্ট ভালো, ওর কমেন্ট গুলো সব পজিটিভ। দেখো, এইটাই হচ্ছে সবচেয়ে মজার বিষয়। অভিষেক কিন্তু 3-4 মাস আগেও সবাই ওকে ধুমায় গালি দিচ্ছিল, বাট দ্য মোমেন্ট ও ভালো কিছু কাজ করা শুরু করছে, ও কিন্তু এখন আবার সবাই অ্যাপ্রিসিয়েটও করতেছে। মজার পার্ট হচ্ছে, আপনি এখন বলতে পারেন তাহলে তো সমস্যার কথা, ভালো কাজ করলে ভালো, খারাপ কাজ করে খারাপ। ইস্যুটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম ও তো এত কিছু বুঝে না যে কে গালি দিচ্ছে আর কে ভালো বলতেছে। দ্য ফ্যাক্ট যে ওর অ্যাকাউন্টে এনগেজমেন্ট বাড়ে বা এনগেজমেন্ট হয়, যেন সোশ্যাল মিডিয়া ওর অ্যাকাউন্টের যে কোনো ধরনের কন্টেন্টকে বারবার হচ্ছে যে ভিউ বাড়ানোর জন্য পুশ করতে থাকে। এটাই সোশ্যাল মিডিয়ার কাজ, অ্যালগোরিদমের কাজ। সো ওর কিন্তু লাভই হয়েছে। একদিক থেকে তুমি ওকে যতই গালি দিয়েছো, ওর কিন্তু দিন শেষে ব্যবসা বাড়তে এটা হেল্প করছে। If you want someone to lose money online, is you have to make sure that you don't see him and you don't interact with him. But এই সিম্পল লজিকটা অনেকে বুঝে না। অনলাইনে তুমি এর জন্য আসলে যে পরিমাণ তোমার গায়ের শ্রম, নিজের মোবাইলের ইন্টারনেট এবং অ্যাটেনশন খরচ করে যতটা হেল্প করো কন্ট্রোভার্সি ক্রিয়েট করে, এর থেকে বেশি হেল্প ও নিজেও লাখ লাখ টাকা ফেসবুক অ্যাড দিয়ে করতে পারতো না। নিজে খামাখা নিজের ক্রুশাল সময়টা এটার মারামারিতে নষ্ট করো না। তোমার কারো পড়া ভালো লাগতেছে, ভাই সুন্দর মতো যে পড়ে ফেলো। তোমার কারো পড়া ভালো লাগতেছে না, ফাইন, ঠিক আছে, পড়ো না, দরকার নাই। তোমার কাছে কেউ যদি পার্সোনালি এসে জিজ্ঞেস করে যে ভাইয়া ওনার কোর্সটা কি ভালো, আমি কি পড়বো, তুমি বলে দাও যে না ভাই আমার ভালো লাগে নাই, তুমি একটু আপডেট নিয়ে তারপরে ভর্তি হো, শেষ। আর কারোটা ভালো মনে হলে বলবা যে ভাই আসলে ওনারটাতে আমি উপকৃত হয়েছি, আপনি এটা নিতে পারেন, ডান, আর কিছু করার দরকার নাই। বাট ঘন্টার পর ঘন্টা আজেইরা মারামারি, মেন্টাল স্ট্রেস নিয়ে তুমি খামাখা ওরই উপকার করতেছো, ওর ব্যবসা বাড়াই দিচ্ছ। তোমার কেউ দিছে, ও তোমার টাকা দেয়, তাহলে কেন করবা? সো এই ভুলগুলো করা যাবে না। এই ভুলগুলো তুমি যদি হচ্ছে করো, তাহলে তোমার কিন্তু এইচএসসি জীবনটা তছনছ হয়ে যাবে। আর আমি বারবার ওয়ার্ন করছি, বিকজ এগুলো মানুষ করে। আমাদের এইচএসসি লেভেলে অলরেডি 27 ব্যাচের জন্য একটা আইসিটি কোর্স শুরু হবে জুনের 12 তারিখ থেকে, এন্ড দিস ইজ গোনা বি আ ভেরি প্রিমিয়াম আইসিটি কোর্স। আশা করি আপনাদের সবার এবার অনেক উপকার হবে। আর কলেজ অ্যাডমিশন কোর্সের ব্যাপারে আমি অলরেডি অনেকবার বলেছি, এটাও শুরু হচ্ছে অফলাইনে। আমার ফিজিক্স এবং আইসিটি ব্যাচ মিরপুর 2 এবং মিরপুর 10 দুই জায়গায় শুরু হবে। সো এটার জন্য আপনার এই
হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। আর আপনার যদি ছোট ভাই বোনরা এসএসসির জন্য কোনো ধরনের হেল্প দরকার হয়, আমাদের এসএসসি কোর্সও আছে, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনি সব কোর্সের ডিটেলস, বই, অনেক কিছু পেয়ে যাবেন। আমাদের বইও কিন্তু বের হচ্ছে কলেজ অ্যাডমিশনের। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ছিল, 27 ব্যাচের জন্য একটা অসাধারণ নতুন আইসিটি বই আসতেছে, যেটা আমি অনেক দিন ধরে কাজ করতেছি, বিগত 3-4 বছর ধরে। ফাইনালি লঞ্চ হবে, সো আই এম ভেরি এক্সাইটেড। দেখা হবে নেক্সট ভিডিওতে।